বাংলার ধরুন একদম ভেতরের দিকে যে গ্রামগুলো, হ্যাঁ হ্যাঁ যেখানে ধানক্ষেত, বাঁশঝাড়, হ্যাঁ সেই রকমই একটা গ্রাম, সোনারপুর। দিনের বেলায় কিন্তু ভীষণ শান্ত। একদম। হয়তো গরুর গাড়ির আওয়াজ কিংবা ধরুন টিউবওয়েলের জল পড়ার শব্দ। খুব সাধারণ আটপড়ে জীবন। কিন্তু সূর্য ডুবলেই খেলাটা ঘুরে যায়। মানে ওই একই গ্রাম, কেমন যেন অচেনা লাগে, তাই না? আলো আধারি, একটা ভারী বাতাস। আর সেই বাতাসে ভাসে নানা গল্প, পুরনো দিনের কথা, বিশ্বাস অবিশ্বাস। আর তার মধ্যে সবচেয়ে গা ছমছমে কোনটা? ওই ভৌতিক ঢোলবাদকের গল্পটা, তাই তো? ঠিক, গ্রামের বয়স্করা তো বলতেন, ওই যে বটগাছটা, হ্যাঁ, মাঝরাতের পর ওদিকে একদম যাওয়া চলবে না, গেলেই বিপদ। কারণ তখনই নাকি শোনা যায় সেই সেই ঢোলের শব্দ। অলৌকিক শব্দ, হ্যাঁ। তো আজকে আমরা এই রহস্যময় ঢোলবাদকের গল্পটা নিয়েই একটু গভীরে যেতে চাইছি। আমাদের হাতে কিছু সূত্র এসেছে, আর মনে হলো এই গল্পটা, যেটা আমরা অনেকেই শুনেছি হয়তো ভূতের গল্প হিসেবে, হুম, সেটার ভেতরে ঠিক কি আছে? শুধু ভয়টুকুই, নাকি অন্য কিছু? ঠিক। শুধু গল্পটা শুনে নেওয়া নয়, এর ভেতরের ভয়টা, আকর্ষণটা, এমনকি এর সাংস্কৃতিক দিকগুলোও একটু দেখা দরকার। বিষয়টা কিন্তু আসলে ইন্টারেস্টিং। একদিকে দেখুন গ্রামের ওই সরল জীবনযাত্রা, মাটির কাছাকাছি থাকা মানুষজন, হ্যাঁ, আর অন্যদিকে রাত নামলেই সে পরিচিত জগৎটায় কেমন যেন ভীতিপ্রদ, অচেনা। এই যে বৈপরীত্যটা দিন আর রাতের, এটাই তো আসলে ভয়ের গল্পের জন্য একদম উর্বর ক্ষেত্র, তাই না? ঠিক। আচ্ছা, আর এই কিংবদন্তিটার জন্ম নিয়েও তো একটা গল্প আছে। হুম, কিভাবে শুরু হলো? হ্যাঁ, আমাদের কাছে যে তথ্য আছে সেটা বলছে যে অনেক কাল আগে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষের সময় ওহ, গ্রামকে বাঁচাতে বা হয়তো রুষ্ট দেবতাকে শান্ত করতে বলি দেওয়া হয়েছিল একজনকে, কাকে? একজন ঢোলবাদককে। আর সেই বলিটা নাকি হয়েছিল ওই বটগাছটার নিচেই। বলেন কি? তাহলে সেই অতৃপ্ত আত্মাই? হ্যাঁ, সেই অতৃপ্ত আত্মা, সেই অসমাপ্ত সুর নিয়েই সে নাকি ফিরে আসে প্রতি রাতে। মা বাঁচায়? একজন শিল্পী, একজন বাদক, তাকে কিনা উৎসর্গ করা হলো? আর সেই উৎসর্গই তাকে বানিয়ে দিল একটা ভয়ঙ্কর সত্তা। এর মধ্যে একটা অদ্ভুত ট্র্যাজেডিও আছে কিন্তু। সত্যি তো। এই যে দেবতাকে তুষ্ট করার জন্য বলিদান, এটা তো অনেক পুরনো রীতি। হ্যাঁ, অনেক সংস্কৃতিতেই পাওয়া যায়, কিন্তু এখানে সেটাই জন্ম দিয়েছে একটা গা ছমছমে লোককথার। আর এই যে বিশ্বাস, এই কিংবদন্তি, এটাকে চ্যালেঞ্জ করতেও তো একজন এগিয়ে এসেছিল। হ্যাঁ, রতন, গ্রামেরই এক যুবক। রতন। ওর ব্যাপারে কি জানা যায়? কেমন ছিল সে? বেশ কৌতূহলী, কিছুটা হয়তো বেপরোয়াও বলা যায়, আর একটু যুক্তিবাদীও। যুক্তিবাদী। তাহলে তো তার এই ভূতের গল্পে বিশ্বাস করার কথা নয়। হয়তো পুরোপুরি বিশ্বাস করত না, কিন্তু গ্রামের সবার মুখে মুখে এই গল্প মনের মধ্যে একটা কাটার মতো বিঁধেছিল বোধহয়। সত্যিই কি কিছু আছে, নাকি সবটাই বুড়োদের ভয় দেখানো? এই দ্বন্দ্বটাই ওকে ঠেলে দিয়েছিল। একদিকে অবিশ্বাস, অন্যদিকে ওই অজানাকে জানার একটা তীব্র কৌতূহল। আর সে বেছেও নিয়েছিল একটা সাংঘাতিক রাত, তাই না? হ্যাঁ, সূত্রগুলো বলছে সেটা ছিল এক ঝড় বৃষ্টির রাত। চারদিক অন্ধকার, বিদ্যুৎ চমকাচ্ছে। বাঁশবনে শোঁ শোঁ আওয়াজ। একদম, প্রকৃতি যেন একটা অশুভ সংকেত দিচ্ছিল। সেই রাতেই রতন বেরোল, হাতে লণ্ঠন নিয়ে। হ্যাঁ, টিমটিমে একটা লণ্ঠন। গ্রামের প্রায় সবাই তখন দরজা বন্ধ করে দিয়েছে। কুকুরগুলো কেমন যেন চুপসে আছে। চারিদিকে ভেজা মাটির গন্ধ, ঝিঝি পোকার ডাকও নেই। একটা অদ্ভুত নিস্তব্ধতা, অথচ তার মধ্যেই ঝড়ের গর্জন। এই নিয়ে সে এগিয়ে চলল বটগাছটার দিকে। রাত তখন 12টা প্রায়। উফ, গায়ে কাটা দিচ্ছে। তারপর শব্দটা শুনতে পেল। হ্যাঁ, কিছু দূর যেতেই বাতাসের ঝাপটার মধ্যে দিয়ে কানে এলো, খুব ক্ষীণ শুরুতে। কেমন শব্দ? ধুম, ধুম, ধুম। একটা অদ্ভুত রকম ভারী তাল, মনে হচ্ছিল যেন মাটি ফুঁড়ে উঠে আসছে। এটা কি সাধারণ ঢোলের মতো? না না, এর মধ্যে কিছু একটা ছিল, যা একই সাথে টানছে, আবার বুকের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে, শিরোধারা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো। শব্দটা ওকে টেনে নিয়ে গেল। ভয় পায়নি? ভয় তো পেয়েছিল নিশ্চয়ই, কিন্তু কৌতূহলটা বোধহয় আরও বেশি ছিল। ওই শব্দটা অনুসরণ করেই সে এগোতে লাগল। সেই বিশাল বটগাছটার দিকে। অন্ধকারে ঝুড়িগুলো নামছে। হ্যাঁ,
সাপের মতো দুলছে, লণ্ঠনের আলোটাও কাঁপছে। আর গাছের নিচে যখন পৌঁছালো তখন যা দেখল কি দেখল? সেটা ওর কল্পনারও বাইরে ছিল। ভয়ঙ্কর। কি রকম? সূত্রগুলো বলছে একটা আবছা মূর্তি, ঠিক মানুষ নয়, কেমন যেন ভাঙাচোরা গড়ন, কুঁজো হয়ে বসে আছে। আর হাতগুলো? হাতগুলো শুকনো কঙ্কালের মতো, সেই হাত দিয়েই বাজাচ্ছে একটা অদ্ভুত ঢোল। চোখের কথা কি বলছে? চোখ দুটো নাকি জ্বলন্ত কয়লার মতো লাল। বাপরে! আর ঢোলটা কেমন? ওটাই তো সবচেয়ে ভয়ের। ওটা নাকি লণ্ঠনের আলোয় রতনের মনে হয়েছিল ওটা মানুষের চামড়া দিয়ে তৈরি। হ্যাঁ, মানুষের চামড়া। হ্যাঁ, ফ্যাকাশে চামড়া, টান টান করে লাগানো। দেখলেই নাকি বোঝা যায় তাতে ভীষণ যন্ত্রণা লেগে আছে। এই দৃশ্যটা দেখার পর রতনের আর সাহস ছিল না। এই ডিটেলটা, মানুষের চামড়ার ঢোল, এটা তো সাংঘাতিক। সাংঘাতিক তো বটেই। এটা শুধু ভয় বা বিভৎসতা নয়, এটা যেন একটা চূড়ান্ত অপমান। যাকে মারা হয়েছে, মৃত্যুর পরেও তার অস্তিত্বকে একটা বাদ্যযন্ত্র বানিয়ে ফেলা হয়েছে। ঠিক, এটা ভয়টাকে অন্য মাত্রায় নিয়ে যায়। এটা শুধু ভূতের ভয় নয়, এটা যেন অস্তিত্বের চরম অমর্যাদার ভয়। তারপর ওই মূর্তিটা কি রতনকে দেখতে পেল? হ্যাঁ, বাজনাটা নাকি একটু থামিয়েছিল। তারপর একটা ফ্যাসফ্যাসে গলায়, খুব আস্তে কি বলল? শুধু বলল, আর একজন এসেছে। ম্যাস, এই দুটো শব্দ? এই দুটো শব্দই রতনের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে পালানোর কথা ভাবার আগেই ঢোলের শব্দ আবার শুরু হলো। হ্যাঁ, কিন্তু এবার অনেক দ্রুত। ধুম 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 ধুম, তালটা যেন পাগল হয়ে গেছে। সেই শব্দ কি খুব জোরালো ছিল? এতটাই তীব্র যে রতনের মনে হয়েছিল ওর শরীর জমে যাচ্ছে, পা দুটো যেন মাটিতে আটকে গেছে। এটা কি ভয়ের চোটে, নাকি ওই শব্দের মধ্যেই কোনো শক্তি ছিল? গল্পটা তো সেটাই বলে। হয়তো শব্দের মধ্যেই এমন কিছু ছিল যা শিকারকে একদম স্তব্ধ করে দেয়। কে জানে? আচ্ছা, গ্রামের অন্য কেউ কি এই শব্দ শুনেছিল, যারা জেগেছিল? হ্যাঁ, কয়েকজন নাকি শুনেছিল। ঝড়ের আওয়াজ ঝাঁপিয়েও ওই ঢোলের শব্দ আসছিল। কিন্তু তাদের মনে হয়েছিল সে রাতের শব্দটা অন্য রাতের মতো নয়, অনেক বেশি জোরালো, অনেক উন্মত্ত, যেন পুরো আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে শব্দটা। কেউ কেউ নাকি ভেবেছিল বজ্রপাত হচ্ছে। তার মানে শুধু রতনের অভিজ্ঞতা নয়, বাইরে থেকেও এর তীব্রতা টের পাওয়া গিয়েছিল। একদম। তারপর তো রাত কেটে গেল, ভোর হলো। ঝড় থেমেছে। হ্যাঁ, ঝড় থেমে গেছে, আকাশও পরিষ্কার। গ্রামবাসীরা তখন একটু সাহস করে দল বেঁধে বটগাছটার দিকে গেল। গিয়ে কি দেখল? চারপাশ একদম শান্ত, নিস্তব্ধ। সেই বাদকও নেই। আর রতনও নেই, উধাও। কোনো চিহ্ন, কিচ্ছু না। শুধু গাছের গোড়ায় কাদামাটির মধ্যে পড়ে আছে রতনের লণ্ঠনটা। টিমটিম করে জ্বলছে তখনও। ওটাই যেন রাতের দুঃস্বপ্নের একমাত্র সাক্ষী। এই যে উধাও হয়ে যাওয়াটা, কোনো চিহ্ন না রেখে, এটাই তো গল্পটাকেও আরো জমাট করে দেয়, তাই না? অবশ্যই। যদি মৃতদেহ পাওয়া যেত তাহলেও একটা শেষ থাকত। কিন্তু এই যে সম্পূর্ণ নিরুদ্দেশ হয়ে যাওয়া, এটা ভয়টাকে একটা অমীমাংসিত জায়গায় ঝুলিয়ে রাখে। ঠিক। আর এই অমীমাংসিত ভয়টাই সবচেয়ে মারাত্মক। কারণ এর কোনো ব্যাখ্যা মেলে না, কোনো সমাধানও নেই। এটা একটা শূন্যস্থান তৈরি করে। আর মানুষের মন সেই ফাঁকা জায়গাটা ভয় দিয়ে ভরে তোলে। একদম। আর সেই ঘটনার পর থেকেই নাকি গ্রামে একটা কথা চালু হয়ে গেল, যে ঢোলের আওয়াজটা আরো জোরালো হয়েছে। হ্যাঁ, আরও ঘন ঘন শোনা যায়, আর আগের চেয়ে অনেক বেশি জোরালো। এর মানে কি দাঁড়ালো? গ্রামবাসীরা কি বিশ্বাস করতে শুরু করল? তাদের মনে হল ঢোলবাদক আর একা নয়, সে তার ওই ভয়ঙ্কর খেলার জন্য একজন নতুন সঙ্গী পেয়েছে। রতনকে। হ্যাঁ, রতন মুক্তি পায়নি, বরং সেও এখন ওই অভিশপ্ত বাদনের অংশ। এটা তো আরো ভয়ের কথা। শুধু মৃত্যু নয়, এটা অনন্তকাল ধরে একটা ভয়ঙ্কর কিছুর দাসত্ব করার ভয়। মুক্তি নেই। আর এই বিশ্বাসটা গ্রামের জীবনে কি প্রভাব ফেলল? প্রভাব তো পড়লই। বিশেষ করে ওই ঝড় বৃষ্টির রাতগুলো ভয়টা যেন 10 গুণ বেড়ে যায়। বাতাস দিলেই ভয় করে। হ্যাঁ, বাঁশবনে ওই শুঁ শুঁ আওয়াজ শুনলেই লোকে ঘরের দরজা আরও শক্ত করে বন্ধ করে দেয়। ফিসফিস করে বলে, শোনো, ঢোল আবার ডাকছে। ঠিক। ভয়টার শুধু বটগাছ তলায় আটকে থাকে না, পুরো গ্রামের বাতাসে মিশে যায়, একটা চক্রের মতো।
তাহলে যদি একটু গুছিয়ে ভাবি, এই গল্পটা কেন এত টিকে আছে, মানে কেন এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে ভয় দেখায়, এর মূল কারণগুলো কি হতে পারে? দেখুন, বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, ওই যে বললাম, পরিচিত পরিবেশের হঠাৎ করে অচেনা আর ভয়ঙ্কর হয়ে ওঠা। গ্রামের শান্ত দিনের পর রাতের ওই বটতলা। হ্যাঁ, এটা আমাদের নিরাপদ বোধটাকে ধাক্কা দেয়। দ্বিতীয়ত, ওই নিষিদ্ধ কৌতূহল। রতন জানত ওখানে যাওয়া বারণ, তাও গেল, সীমা লঙ্ঘন করল। আর তার পরিণাম হলো ভয়ঙ্কর। এটা তো অনেক লোককথারই একটা মূল বিষয়, তাই না? কৌতূহলের শাস্তি। একদম ক্লাসিক মোটিভ। আর তারপর আসে ওই বিভৎসতার দিকটা। কঙ্কাল সারা রাত, জ্বলন্ত চোখ, আর বিশেষ করে ওই মানুষের চামড়ার ঢোলটা। হ্যাঁ, এই গ্রোটেস্ক বা ভয়ানক ডিটেলগুলো গল্পটাকে শুধু মানসিক ভয় দেয় না, একটা শারীরিক অস্বস্তিও তৈরি করে। মানুষের চামড়ার ঢোল ভাবলেই কেমন লাগে। এটা যেন আমাদের শরীর, আমাদের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলে দেয়। ঠিক, এটা একটা আদিম ভয়কে উস্কে দেয়। আর গল্পটার শেষটা তো অমীমাংসিত। রতনের কি হলো, সেই ঢোলবাদকের শেষ পর্যন্ত কি হবে, কিছুই জানা নেই। এই অস্পষ্টতা বা অ্যাম্বিগুইটি ভয়টাকে বাঁচিয়ে রাখে। যদি সব রহস্যের সমাধান হয়ে যেত, তাহলে হয়তো ভয়টা কমে আসত। কিন্তু এখানে তো কোনো শেষ নেই। ফলে যে শুনছে বা পড়ছে, সে নিজের কল্পনা দিয়ে ফাঁকগুলো ভরাট করছে। আর সেই কল্পনাগুলো প্রায়শই বাস্তবের চেয়েও বেশি ভয়ের হয়। আচ্ছা, লোককথার দিক থেকে যদি দেখি, এর আর কি তাৎপর্য থাকতে পারে? লোককথার নিরীক্ষে দেখলে এই যে একটা নির্দিষ্ট জায়গার সাথে ভূতের জুড়ে থাকা, মানে বটগাছটা। হ্যাঁ, হন্টেড প্লেস যাকে বলে। ঠিক, এটা অনেক গল্পেই থাকে। জায়গাটা আসলে কোনো পুরনো ট্র্যাজেডি বা পাপের স্মৃতিচিহ্ন হয়ে থাকে। এখানে বটগাছটা ওই বলিদান আর ভয়ের কেন্দ্র। আর এই যে চক্রাকার ব্যাপারটা, মানে ঢোলবাদক আগেও ছিল, রতনের পরেও আছে, শক্তি বাড়ছে। হ্যাঁ, এটাও লোককথার একটা চেনা প্যাটার্ন। মানে কিছু অশুভ শক্তিকে সহজে শেষ করা যায় না, তারা ফিরে ফিরে আসে। তার মানে এই গল্পগুলো শুধু ভয় দেখানোর জন্য নয়, এর অন্য কোনো ভূমিকাও থাকতে পারে সমাজে। হ্যাঁ, মনে করা হয় এই গল্পগুলো এক ধরনের সামাজিক নিয়ন্ত্রণের কাজও করে। যেমন ধরুন, রাতে একা বেরোতে বারণ করা, বা গুরুজনদের কথা না শোনার ফল কি হতে পারে সেটা বুঝিয়ে দেওয়া, অথবা ধরুন গ্রামে কেউ হারিয়ে গেলে তার একটা ব্যাখ্যা দেওয়া, একটা পরিচিত কাঠামোর মধ্যে ফেলা। এই কিংবদন্তিগুলোই সেই কাজটাও করে। তাহলে সোনারপুরের এই ভৌতিক ঢোলবাদকের গল্পটা, এটা শুধু একটা ভূতের গল্প নয়, এর মধ্যে অনেক স্তর রয়েছে। একদম, মনস্তত্ত্ব আছে, সমাজ আছে, বিশ্বাস আছে, লোককথার গভীর শিকড় আছে। রতনের গল্পটা আসলে শুধু একজনের নয়, এটা যেন ওই পুরো গ্রামটারই একটা লুকোনো ভয়ের প্রতিচ্ছবি। খুব ইন্টারেস্টিং বিশ্লেষণ। গল্পটা শেষ হলেও এর রেশটা কিন্তু থেকে যায়, ভয়টা, রহস্যটা, দুটোই। আচ্ছা, এই যে আমরা আলোচনা করছিলাম, একটা প্রশ্ন আমার মনে আসছে। রতনের ঘটনার পর যে ঢোলের আওয়াজ আরও শক্তিশালী হলো বলে গ্রামবাসীরা বিশ্বাস করে, হ্যাঁ, সেটার আসল কারণটা কি হতে পারে? এটা কি শুধুই মানুষের মনের ভয়, মানে মুখে মুখে ফিরতে ফিরতে কিংবদন্তিটাই আরও জোরদার হচ্ছে, গল্পের নিজের শক্তি বাড়ছে? এটা একটা দারুণ প্রশ্ন। হতেই পারে মানুষের বিশ্বাসই হয়তো ওই অশরীরী সত্তাটাকে আরও ক্ষমতা দিচ্ছে। অথবা গল্পের ভেতরের যুক্তি যদি ধরি, তাহলে কি এটা ওই সত্তাটারই ক্ষমতা বৃদ্ধি? রতনের মতো নতুন সঙ্গী পেয়ে সে কি আসলেই আরও বলশালী হয়ে উঠেছে? লোককথার দুনিয়ায় তো দুটোই সম্ভব। কিংবা যদি আরেকটু অন্যভাবে ভাবি, ওই যে মানুষের চামড়ার ঢোল, হ্যাঁ, ওটার প্রতীকী অর্থটা কি হতে পারে? শুধু বিভৎসতা বাড়ানো, নাকি মানে প্রতিটা নতুন শিকারের সাথে সাথে ঢোলটাও কি আরও পূর্ণতা পাচ্ছে, আরও ভয়ঙ্কর, আরও শক্তিশালী হচ্ছে? এই প্রশ্নগুলো, এগুলোই বোধহয় এই ধরনের গল্পকে এত সহজে ভুলতে দেয় না। এগুলো কোথাও যেন আমাদের চেতন অবচেতনের গভীরে নাড়া দেয়।